প্রিয় শিক্ষার্থী, অনার্স ফোর্থ ইয়ারের নতুন কোর্স, নতুন ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে। তো আমাদের তো অনলাইন ক্লাস কিছুটা দেরিতে হলো, শুরু হইলো। তো আমরা ভাবছিলাম যে তোমাদের অফলাইনে ক্লাস হয়তো পড়াতে পারবো, তো যাই হোক আমাদের হচ্ছে না যেহেতু, তাহলে অনলাইনে আমরা ক্লাস করব। এই জন্য আমাদের আজকে তোমাদের ফোর্থ ইয়ারের স্টুডেন্টের জন্য আমার অর্গানিক পলিমার পেপারটা ক্লাস আমি শুরু করব। তো তার আগে সবার আগে বলো, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এই মহামারীতেও সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আমরা অর্গানিক পলিমার, আমাদের সব পেপারগুলো ক্লাস মোটামুটি তোমাদের রুটিন মোতাবেক আমাদের দেওয়া আছে। তো আমি অর্গানিক পলিমার কোর্সটা, এটার কোর্স কোড হলো, আমাদের পেপারটার নাম হলো অর্গানিক পলিমার। অর্গানিক পলিমার আর হচ্ছে এটার কোড হলো তোমার হচ্ছে 24-1809। তো এই কোডের ক্লাস আমরা শুরু করছি আজকে। তো আমার ফার্স্ট ক্লাস এটা, আর আমরা সিলেবাসের প্রথম থেকেই শুরু করি। তো আমাদের প্রথম চ্যাপ্টারটাই ছিল হচ্ছে ক্লাসিফিকেশন অফ পলিমার্স অ্যান্ড পলিমারাইজেশন প্রসেস। তো আমরা ক্লাসটা শুরু করার আগে আমাদের প্রথমেই তোমাদের কিন্তু বেসিক ধারণা আছে পলিমার সম্পর্কে। তো পলিমার, অর্গানিক পলিমার। তো অর্গানিক পলিমার আমরা নর্মালি পলিমার বলতে এর পর্যন্ত যেটুকু শিখেছি সাধারণভাবে সেটা অর্গানিক পলিমারই, তাই না? তো তোমরা যেমন পলিথিনের নাম শুনছো, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, এরকম নামগুলো কিন্তু আমাদের বেশ পরিচিত, অথবা নাইলন 6,6, এসব নাম কিন্তু আমরা ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই তোমাদের মোটামুটি কিছুটা জানা। তো আমাদের অর্গানিক পলিমার, তো আমরা এখানে অবশ্যই পলিমার কি সেই শব্দটার সম্পর্কে একটু আমরা প্রথমে অ্যানালাইসিস করি। পলিমার বলতে কিন্তু আমরা বুঝি অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র, অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অণু, তাদের বন্ধন ভেঙে বা বিক্রিয়ার মাধ্যমে, চেইন বিক্রিয়া হোক, যেভাবে হোক, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু চাপ, তাপ, প্রভাবকের উপস্থিতিতে একাধিক পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণুর সৃষ্টি করে, যেটাকে আমরা পলিমার বলি। তার মানে পলিমার হলো অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত একটা বৃহৎ অণু। এক্ষেত্রে যে ক্ষুদ্র অণুগুলা থাকে সেটাকে আমরা বলি মোনোমার। আর যে ক্ষুদ্র অণুগুলার মাধ্যমে এই পলিমারটা, বড় অণুটা সৃষ্টি হলো, সেটাকে আমরা বলছি পলিমার। এখানে মূলত কোভ্যালেন্ট বন্ডগুলোর মাধ্যমে যৌগটা থাকে, আর কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে এরা অর্থাৎ ছোট ছোট অংশগুলা পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু সৃষ্টি করছে। তাহলে এখানে কিন্তু পলিমার গঠনের সময় কিছু কিছু ক্ষুদ্র রাসায়নিক রিপিটিং ইউনিট অর্থাৎ পুনঃপুনিক একক থাকে, অর্থাৎ ছোট ছোট অনেকগুলা অংশ পরস্পর যুক্ত হচ্ছে। তাহলে এই ছোট ছোট পরস্পর যে রাসায়নিক ইউনিটগুলো যে যুক্ত হচ্ছে, এটাকে আমরা রিপিটিং ইউনিট বা পুনঃপুনিক একক বলি, তাই না? তাহলে এই যে পুনঃপুনিক অনেকগুলা ছোট ছোট এককের মাধ্যমে একটা বৃহৎ অণু সৃষ্টি হচ্ছে। তো এই যে প্রক্রিয়া, পলিমার সৃষ্টি করার এই প্রক্রিয়াটাকে কিন্তু আমরা বলি পলিমারকরণ বা পলিমারাইজেশন, তাই না? যেমন ধরো, আমরা যদি পলিথিন, আমাদের সবচেয়ে একটা ছোট পরিচিত শব্দ হলো পলিথিন। তাহলে পলিথিন, তাহলে এই যে ইথিলিন বা ইথিন দেখো এখানে পাই বন্ধনকৃত যৌগ, অর্থাৎ আনস্যাচুরেটেড কম্পাউন্ড, অসম্পৃক্ত যৌগ। এই অসম্পৃক্ত যৌগে তোমরা তো জানো পাই বন্ধন, সিগমা বন্ধন বেসিক্যালি তো কোভ্যালেন্ট বন্ড। তাহলে এই পাই বন্ধনটা তো আবার সিগমা বন্ধনের চেয়ে একটু উইক হয়। তাহলে এই পাই বন্ধনগুলা যখন ভেঙে যায়, এখানে যদি আমি চাপ, তাপ, প্রভাবক যোগ করি, তাহলে এই ক্ষুদ্র অণুগুলার, ছোট ছোট অণুগুলার একাধিক অণু পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে এরা পরস্পরের সঙ্গে, এই যে দেখো এই পাই বন্ধনটা ভেঙে যায়, এই কার্বনেরও একটা
যোজনী ফাঁকা হলো এই কার্বন নাইট্রোজেন। তাহলে এইরকম ছোট ছোট অণুগুলা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে সৃষ্টি করবে সেটাই হলো পলিমার। তাহলে এখানে ইথিন অণুটাকে আমরা বলবো মনোমার, আর ইথিন থেকে সৃষ্টি হলো পলিথিন বা পলিইথিলিনও বলা যেতে পারে, তাই না? এই পলিথিন বা পলিইথিলিন এটাই হলো কিন্তু আমাদের পলিমার। আর এই পলিমার অণু গঠনের সময়, এই পলিমার অণুর গঠনের সময় যতগুলা এই যে গঠন একক যে থাকে, মোট গঠন একক থাকে, সেটাকে আমরা কিন্তু বলি ডিগ্রি অফ পলিমারাইজেশন, অর্থাৎ পলিমারকরণ মাত্রা, অর্থাৎ n এর সংখ্যাটাকে আমরা এখানে বলছি ডিগ্রি অফ পলিমারাইজেশন বা পলিমারকরণ মাত্রা। এখন আসো যে আমাদের তাহলে আমরা পলিমারকরণ কি এটুকু সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা যে ছিল সেটা নিয়ে আমরা এখন কথা বললাম। এখন আসো এখানে রিপিটিং ইউনিট অফ পলিমার, অর্থাৎ পুনঃপুনিক একক কি? রিপিটিং ইউনিট অফ পলিমার্স। তাহলে এটার হলো পুনঃপুনিক একক। তাহলে এই যে আমরা যখন একটা সরল রৈখিক পলিমার চিন্তা করি, যারা পলিথিনের কথা আমরা সাধারণভাবে, তাহলে এর ক্ষেত্রে যতগুলা সমযোজী বন্ধনের মাধ্যমে এরা পরপর এই যে অংশটাকে জুড়ে দিলে প্রান্ত ছাড়া একটা সম্পূর্ণ পলিথিন গঠিত হয়, মানে পলিমার গঠিত হয়, তাহলে সেই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে তোমার রিপিটিং ইউনিট অফ পলিমার্স, অর্থাৎ পুনঃপুনিক একক। যেমন আমরা যদি তোমাদের তো জানো যে অ্যামাইনো অ্যাসিডের পলিমার হলো প্রোটিন, তাই না? তাহলে অ্যামাইনো অ্যাসিডের যে মূল অংশটা, যেমন ধরো অ্যালানিন, প্রথম এটা হলো আমরা অ্যালানিন যদি ধরি, তাহলে অ্যালানিনটা হলো অ্যামাইনো অ্যাসিডের একটা সুনির্দিষ্ট অণু। তাহলে এই অ্যালানিন থেকে যখন আমরা পলি অ্যালানিন তৈরি করব, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের অণুগুলাতে যে ছোট ছোট অংশগুলা পরস্পর বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, সেই অংশটাকে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো রিপিটিং ইউনিট। যেমন ধরো আমরা এই পলিথিনের ক্ষেত্রেও কিন্তু একই পাই। তাহলে এখানে দেখো যেমন আমাদের হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিনের কথা বললাম আমি, ধরো NH2 CH3 আর হচ্ছে COOH। তাহলে দেখো এইরকম অ্যামাইনো অ্যাসিডের অণুগুলা। তাহলে এখান থেকে তোমরা জানো যে N সংখ্যক অণু যখন পরস্পর যুক্ত হয়, তাহলে এখানে এটাকে আমি একটু ভাঙাই লিখি, এখানে একটা H দেই আর এখানে একটা H দেই। তাহলে এই H এই অণুর আরেকটা অণুর OH এর সঙ্গে, আবার এই OH আরেকটা অণুর H এর সঙ্গে পানি আকারে যখন চলে গেল, তখন এখান থেকে যে ক্ষুদ্র অংশটা বের হয়ে আসলো, দেখো NH CH3 COO। তাহলে এর একটা বন্ড ফাঁকা হলো, এর একটা বন্ড ফাঁকা হলো। তাহলে এই যে এরা আরেকটা অণুর NH, তারপরে CH3, তারপরে হলো CO, তারপরে এখানে আরো চলে গেল। ঠিক এভাবে এখানেও দেখো, তাহলে এখানে এসে যুক্ত হবে কে? এখানে এসে যুক্ত হবে CO, তারপরে এর সঙ্গে আসবে হলো CH3, তাহলে এর সঙ্গেও আরো যুক্ত আছে। তাহলে এই যে দেখো একটা ক্ষুদ্র ইউনিট, এই ইউনিটটা এরকম পরস্পর বন্ধনের মাধ্যমে যুক্ত থাকতেছে। তাহলে এই ইউনিটগুলোকে আমরা বলতেছি রিপিটিং ইউনিট। বোঝা গেল? অর্থাৎ পুনঃপুনিক একক। তাহলে পলিমারের পুনঃপুনিক এককগুলা পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে একটা বিরাট অণু সৃষ্টি করে, একটা পলিমার গঠন করে। তাহলে এই গেল আমাদের মোটামুটি পলিমার সম্পর্কে একটা ধারণা। এরপরে আসি আমরা ক্লাসিফিকেশনে। আমরা পলিমারকে
আচ্ছা, আমরা পলিমারের ক্লাসিফিকেশনে যাই। তাহলে পলিমারের ক্লাসিফিকেশনে যাব আমরা। ক্লাসিফিকেশন অফ পলিমার্স। তাহলে ক্লাসিফিকেশনে আমরা যাই যদি পলিমারের, তাহলে পলিমারকে গুলাকে কিন্তু আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন আনতে পারি। যেমন আমরা প্রথমে যদি আনি সোর্সের ভিত্তিতে যদি আমরা এটাকে আনি, অর্থাৎ কোথা থেকে তৈরি হইলো, কিভাবে তৈরি হইলো, সোর্স উৎস অনুসারে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের কিছু পলিমার প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, প্রাকৃতিক বস্তুই পলিমার হিসেবে পাওয়া যায়। তাহলে সেটাকে আমরা বলতে পারি প্রাকৃতিক পলিমার বা ন্যাচারাল পলিমার। আর আমরা ল্যাবে বা শিল্প কারখানায় পলিমারগুলো সিনথেসিস করে, যে প্লাস্টিক শিল্প বা আছে সেগুলা থেকে কিন্তু আমরা সিনথেসিস করে তৈরি করতেছি। তাহলে সেগুলোকে আমরা কিন্তু বলবো কৃত্রিম পলিমার বা সিনথেটিক পলিমার। তাহলে এর ভিত্তিতে, সোর্সের ভিত্তিতে আমরা পলিমারকে আবার ভাগ করলাম। একটা হলো প্রাকৃতিক পলিমার বা ন্যাচারাল পলিমার, আর একটা ভাগ করলাম আমরা হচ্ছে সিনথেটিক পলিমার, যেগুলোকে আমরা ল্যাবে সিনথেসিস করে তৈরি করি। তাহলে ন্যাচারাল পলিমারগুলো কিন্তু আমরা প্রাকৃতিক বস্তু থেকে পাওয়া যায়, যেমন তুলা, কার্পাস, রেশম, এই যে আমরা ব্যবহার করি, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলা কিন্তু সব সেলুলোজ থেকে আসে, তাই না? এই সেলুলোজ থেকে আমরা পাচ্ছি, আবার শ্বেতসার জাতীয় পদার্থ পাচ্ছি, স্টার্চ, এসব থেকে। তাহলে এই যে তোমার সেলুলোজ, স্টার্চ, এগুলা কিন্তু তোমরা জানো গ্লুকোজের পলিমার। তোমরা তো জানো গ্লুকোজের চাকরিক কাঠামোর উপর ভিত্তি করে আলফা ডি গ্লুকোজ আছে, বিটা ডি গ্লুকোজ আছে। আর এই আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ থেকে কিন্তু আলফা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে আমরা কি পাই? আলফা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে পাই স্টার্চ, আবার বিটা গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে পাই বিটা ডি গ্লুকোজ থেকে হচ্ছে পাও তোমরা সেলুলোজ। তাহলে এই যে স্টার্চ, সেলুলোজ, এগুলা কিন্তু আসলে প্রাকৃতিকভাবেই পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এইগুলা হলো আমাদের প্রাকৃতিক পলিমার। আবার প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের শরীরে প্রোটিন হিসাবে কাজ করে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু প্রাকৃতিকভাবে আসতেছে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের পলিমারগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল পলিমারের মধ্যে পড়ে যাচ্ছে। এবারে আসো আমাদের, তাহলে দেখতে পাইলা যে আমাদের প্রাকৃতিকভাবেও অনেক পলিমার আমরা দেখে থাকি বা পেয়ে থাকি। তাহলে এই গেল আমাদের হচ্ছে ন্যাচারাল পলিমার। তাহলে ন্যাচারাল পলিমারগুলো কিন্তু প্রকৃতিতে এমনিতেই প্রকৃতিগতভাবে পাওয়া যায়। এরপরে আসো সিনথেটিক পলিমার, যেটাকে আমরা বলি প্লাস্টিক। এই সিনথেটিক পলিমারগুলো কিন্তু ল্যাবে বা শিল্প কারখানায় সংশ্লেষণ, অর্থাৎ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে। যেমন পলিথিন, খুব পরিচিত উদাহরণ আমাদের, পলিথিন অথবা পলিভিনাইল ক্লোরাইড অথবা পলিঅ্যামাইড, এগুলো সবই কিন্তু আমরা কৃত্রিম উপায়ে ল্যাবে বা শিল্প কারখানায় তৈরি করি। তাহলে এগুলা গেল কিন্তু আমাদের সিনথেটিক পলিমার। সিনথেটিক পলিমার মিনস প্লাস্টিক কি ছাঁচ অনুযায়ী তৈরি করা হচ্ছে, বিভিন্নভাবে ছাঁচে ঢেলে ছাঁচ অনুযায়ী গঠনটা তৈরি করতেছি। আর এক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বস্তু ব্যবহার করা হয় প্লাস্টিসাইজার। এই প্লাস্টিসাইজার বা নমনীয়ক, এই নমনীয়ক বা প্লাস্টিসাইজারটা ব্যবহার করার কারণে প্লাস্টিকের নমনীয়তা, পানি নিরোধক সহ বিভিন্ন বৈশিষ্ট্যকে অনেকটাই উন্নত করে, ফলে আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ভূমিকা রাখে। তাহলে আমরা কিন্তু এই সিনথেটিক পলিমারগুলোও কিন্তু আমরা সবগুলো জৈব যৌগ দিয়ে বা অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি করে থাকি। আর তোমরা তো জানো অর্গানিক কম্পাউন্ডের এই পলিমারগুলোতে কার্বন ছাড়াও কিন্তু হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এরকম বিভিন্ন উপাদানও কিন্তু সঙ্গে যুক্ত থেকে থাকে, তাই না? যেমন পলিভিনাইল ক্লোরাইড, এখানে কিন্তু কার্বন ছাড়াও হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, তাই না? তাহলে আমরা এইভাবে আমরা সোর্সের ভিত্তিতে পলিমারকে তাহলে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে, প্রাকৃতিক এবং সিনথেটিক পলিমার। তাহলে প্রাকৃতিক পলিমারগুলা আমরা
আমাদের বাস্তব জীবনে সবসময় পেয়ে থাকি। আর সিনথেটিক পলিমারগুলোও কিন্তু আমরা এখন প্রাত্যহিক জীবনে অনেক পরিচিত হয়ে গেছি। এরপর আসো তাপের প্রভাবে। অর্থাৎ তাপীয় বৈশিষ্ট্যের প্রভাবে আমাদের এই পলিমারকে আবার আমরা কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে 2 নাম্বারটা হলো থার্মাল ইফেক্ট। থার্মাল ইফেক্ট। থার্মাল ইফেক্টস তার মানে তাপের প্রভাবে প্লাস্টিক পলিমারের আচরণের কিছু পার্থক্য ভিত্তিতে আমরা এই হলো পলিমারকে শ্রেণী বিভাগ করতে পারি। যেমন এখানে আমরা 2টা নাম পেয়ে থাকি, একটা হলো থার্মোপ্লাস্টিক পলিমার আর একটা হলো থার্মোসেটিং পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার, থার্মোপ্লাস্টিক পলিমার আর একটা হলো থার্মোসেটিং পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার আর থার্মোসেটিং পলিমার। তাহলে এই যে দেখো প্লাস্টিক, তোমরা তো জানো যে আমাদের পলিমারগুলা তো সাধারণত প্লাস্টিক মানে শক্ত টাইপের, তাই না? তো আমরা কিছু পলিমারকে তাপ প্রয়োগ করলে এরা নরম হয়ে যায়, বাট এটাকে যখন আবার ঠান্ডা করা হয়, শীতল করা হয়, তখন কিন্তু এটা আবার শক্ত হয়ে যায়। এবং এভাবে কিন্তু আমরা বারবার তাপ দিয়ে কিছু প্লাস্টিককে বা কিছু পলিমারকে আমরা বারবার তাপ দিয়ে নরম করে আবার ঠান্ডা করে আবার শক্ত করলেও এদের রাসায়নিক ধর্মে তেমন কোনো পরিবর্তন ঘটে না। এবং এদেরকে ইচ্ছা মতো শেপ দেওয়া যায়, অর্থাৎ শেপটা চেঞ্জও করা যায়। এই ধরনের পলিমারগুলোকে আমরা বলবো থার্মোপ্লাস্টিক পলিমার। তাহলে থার্মোপ্লাস্টিক পলিমারটা বেসিক্যালি কি হলো, যে তাপ দিয়ে এদেরকে নরম করা যাবে, অর্থাৎ গলানো যাবে, আবার এদেরকে শীতল করলে অর্থাৎ ঠান্ডা করে আবার শক্ত করা যাবে। ফলে এই ক্ষেত্রে এদেরকে বারবার এটা করা যাবে, তাতে এদের শেপ ইচ্ছা করলে চেঞ্জও করা যাবে, বাট এদের রাসায়নিক ধর্মের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। এই ধরনের পলিমারগুলোকে আমরা বলবো থার্মোপ্লাস্টিক পলিমার। যেমন এটা হলো পলিথিন, এর মধ্যে আমাদের তাহলে নামে আসবে পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিথিন বা পলিইথিলিন, তারপরে আসবে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, তারপরে টেফলন। টেফলনের নাম তোমরা শুনছো, টেফলন আমাদের খুব পরিচিত একটা পলিমার। টেফলন অথবা নাইলন, এগুলা সবই কিন্তু আমাদের থার্মোসেটিং পলিমার, সরি থার্মোপ্লাস্টিক পলিমার। এখন আসি থার্মোসেটিং পলিমারের ক্ষেত্রে। তাহলে থার্মোপ্লাস্টিক পলিমারকে আমরা কি করলাম, তাপ প্রয়োগে ঠান্ডা মানে গলায় আবার তাপ শীতল করে সেটাকে আবার অন্য শ্বাসে দিয়ে মানে অন্য শেপে আমরা সেটাকে কি করব, শক্ত করে আবার শেপ চেঞ্জও করতে পারি। সেটা হলো এতে রাসায়নিক ধর্মের কোনো চেঞ্জ হয় না, এটা বারবার করা যায়। তাহলে এটা হলো থার্মোপ্লাস্টিক পলিমার। এবার থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার কিন্তু অতটা ওই রকম না। থার্মোসেটিং পলিমারটাকে তাপ প্রয়োগে এটাকে প্রথমবার নরম করা যায় এবং পরে ঠান্ডা করলে আবার শক্ত হয়ে যায়, কিন্তু আবার তাপ প্রয়োগে এটাকে পুনরায় কিন্তু আর নরম করা যাবে না। অর্থাৎ তুমি যদি প্রথমে একবার এটাকে তার মানে কি, যে পলিমার গুলাকে আমরা হচ্ছে তাপ প্রয়োগে প্রথমে গলায় নিলাম, আবার পরে শক্ত হয়ে গেল, কিন্তু পরবর্তীতে এটাকে আবার আমরা ইচ্ছা করে নরম মানে তাপ দিয়ে নরম করে নিয়ে সেটার আর শেপ চেঞ্জ করতে পারবো না। এই ধরনের পলিমার গুলাকে আমরা বলবো থার্মোসেটিং পলিমার। এই প্রক্রিয়া কিন্তু আসলে একটা কি হয়, রাসায়নিক পরিবর্তন ঘটে, আর এই পরিবর্তনটাকেই বলা হয় কিউরিং। তাহলে এখানে আমরা কি পাইলাম, থার্মোসেটিং পলিমার গুলাকে আমরা ইচ্ছা মতো তাহলে শেপ চেঞ্জ করতে পারি না। এটাকে প্রথমবার যদিও আমরা তাপ প্রয়োগে নরম করতেছি, আবার পরে শক্ত করতেছি, কিন্তু পরবর্তীতে এটাকে আর পুনরায় নরম করা যাবে না। যেমন এটা হলো ফেনল ফর্মালডিহাইড, ফেনল ফর্মালডিহাইড পলিমার, যে নাম শুনছো ফেনল ফর্মালডিহাইড, ডিহাইড, তারপরে ফেনল ইউরিয়া,
এই পলিমারগুলা হচ্ছে তোমার থার্মোসেটিং পলিমার, অর্থাৎ এদেরকে তাপ প্রয়োগে বারবার এদের ইচ্ছা মতো শেপ চেঞ্জ করা আমরা পারি না। তাহলে এই গেল আমাদের তাপের প্রভাবে পলিমারকে আমরা দুই ভাগে ভাগ করলাম, থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং পলিমার। তারপরে এবার আসো আমরা এটাকে সংশ্লেষণ পদ্ধতির ভিত্তিতে আমরা হচ্ছে অর্থাৎ তৈরি করার প্রসেসের উপর ভিত্তি করে আমরা এটাকে হচ্ছে আবার কয় ভাগে ভাগ করতে পারি। দেখো, মেথড অফ হচ্ছে সিনথেসিস, মেথড অফ সিনথেসিস অর্থাৎ সংশ্লেষণ পদ্ধতির উপর ভিত্তি করে আমরা পলিমারটাকে আবার ক্লাসিফিকেশন করতে পারি। সেই ক্ষেত্রে এখানে কিন্তু খুব দুটা পরিচিত জিনিস তোমরা জানো। একটা হলো কনডেনসেশন, ঘনীভবন পলিমার, কনডেনসেশন পলিমার বা ঘনীভবন পলিমার। আর একটা খুব পরিচিত তোমাদের অ্যাডিশন পলিমার। এছাড়াও কিন্তু আরেকটা আছে আমাদের, সেটা হলো খুব বেশি না, রিং ওপেনিং পলিমারাইজেশন। হ্যাঁ, রিং ওপেনিং পলিমার। তাহলে এটার থেকে আমাদের এই দুটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এটা সম্পর্কে ভালো করেই জানি, কনডেনসেশন পলিমার আর হচ্ছে অ্যাডিশন পলিমার। তাহলে আমরা প্রথমেই আসি কনডেনসেশন পলিমারে। হ্যাঁ, তো ধরো আমরা যখন পলিমার তৈরি করি, যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা ব্যবহার করতেছি মনোমার, সেই মনোমারগুলা এখানে কিন্তু অবশ্যই দুই বা ততোধিক ধরনের হইতে হবে, এবং এই মনোমারগুলোর মধ্যে ফাংশনাল গ্রুপগুলাও অবশ্যই ভিন্ন থাকবে, একাধিক থাকবে। বুঝতে পারছো? তাহলে কি বললাম, এখানে মনোমারগুলা মানে আমাদের দুই বা ততোধিক মনোমার থাকবে, তাদের ফাংশনাল গ্রুপগুলোও কিন্তু ভিন্ন থাকবে। তাহলে এই যে ফাংশনাল গ্রুপগুলো ভিন্ন থাকবে, আবার হচ্ছে মনোমারের গুলোও ভিন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, যে একাধিক ফাংশনাল গ্রুপ থাকার কারণে, এই যে একাধিক মনোমার থাকার কারণে এরা বিক্রিয়ার ফলে এদের থেকে ক্ষুদ্র অণু, যেমন অ্যামোনিয়া অথবা পানি অথবা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলা, এর টাইপের ছোট ছোট অণুগুলো এখান থেকে অপসারিত হয়ে যায়, এবং অপসারণের পর যে অংশগুলো থাকে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ অণুর তৈরি করে। এই ধরনের পলিমারগুলোকে আমরা বলবো কনডেনসেশন পলিমার বা কনডেনসেশন পলিমার, ঘনীভবন পলিমার। তাহলে ঘনীভবন বা কনডেনসেশন পলিমারের মধ্যে কি বললাম, যে এখানে বললাম যে মনোমারগুলা অবশ্যই দুই বা ততোধিক হবে, এবং এদের মধ্যে একাধিক কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যুক্ত থাকবে, এবং বিক্রিয়ার ফলে এখান থেকে ক্ষুদ্র অণু, অ্যামোনিয়া, পানি অথবা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই টাইপের ছোট ছোট অণু এখান থেকে চলে যাবে। তাহলে এই ধরনের পলিমারগুলোকে আমরা বলবো কনডেনসেশন পলিমার বা ঘনীভবন পলিমার। যেমন তোমরা হলো নাইলন 6 একটা অ্যাডিপিক অ্যাসিড, আর হচ্ছে আমাদের অ্যাডিপিক অ্যাসিড, আর একটা হলো হচ্ছে হেক্সামেথিলিন ডাইঅ্যামিন, এর থেকে তৈরি হয়। তাহলে ডাইঅ্যামিন আবার হলো অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিডের কার্যকরী মূলক আছে হচ্ছে তোমার অ্যাডিপিক অ্যাসিড মানে ওখানে কার্বক্সিলিক মূলক আছে, আবার অ্যামিনে এখানে NH2 মূলক আছে। তাহলে এই যে এখান থেকে অ্যামিনো মূলকের হাইড্রোজেন আবার কার্বক্সিলিক মূলকের হাইড্রোক্সিল মূলক পানি আকারে অপসারিত হওয়ার পর এরা পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে বাকি অণুর বাকি অংশগুলা পরস্পরের সঙ্গে কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আমাদের যে পলিমার সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলতেছি
কনডেনসেশন পলিমার বা ঘনীভবন পলিমার। নাইলন তোমাদের খুব পরিচিত উদাহরণ, এছাড়াও আছে পলিস্টার, তারপরে হচ্ছে পলিফিনাইল অ্যাসিটেট, এরকম বা বিভিন্ন হচ্ছে আমাদের উদাহরণের মধ্যে আসবে। তাহলে এখানে কার্যকরী মূলক মনোমারগুলোর মধ্যে ভিন্ন হতে হবে এবং মনোমারগুলো পরস্পর ভিন্ন হতে হবে। আর অ্যাডিশন পলিমার, এটা কিন্তু আমাদের খুবই কমন। অ্যাডিশন পলিমারগুলা অবশ্যই এখানে কিন্তু আমাদের এখানে অবশ্যই আনস্যাচুরেটেড কম্পাউন্ড হবে, অর্থাৎ পাই বন্ধন যুক্ত যৌগ হবে। এই পাই বন্ধন যুক্ত যৌগগুলা নিজেদের পাই বন্ধনগুলা ভেঙে যাওয়ার ফলে এই মনোমারগুলা পরস্পর চেইন রিঅ্যাকশনের মাধ্যমে অথবা সরল শিকলে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, এই ক্ষেত্রে কিন্তু কোনো অণু, ক্ষুদ্র কোনো অণু কিন্তু এরা অপসারণ করে না। তাহলে অ্যাডিশন পলিমারগুলো সাধারণত আনস্যাচুরেটেড কম্পাউন্ড, অর্থাৎ পাই বন্ডিং যুক্ত হবে এবং পাই বন্ধনগুলো ভেঙে যাবে, ফলে তাদের অপর যে পাই বন্ধন ভেঙে যাওয়ার কারণে পরমাণুগুলোর যে যোজনী ফাঁকা হবে, তার মাধ্যমে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, হয়ে এরা হচ্ছে তোমার পলিমার গঠন করবে। এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষুদ্র অণু অপসারিত হবে না। এই ধরনের উদাহরণগুলো তোমরা জানো সচরাচর, পলিথিন, টেফলন, যেগুলো আমরা সবসময় বলে থাকি। পলিথিন, টেফলন, তারপরে হচ্ছে আমাদের পলিভিনাইল ক্লোরাইড, এইগুলা সবই হলো আমাদের যোগকৃত পলিভিনাইল ক্লোরাইড, এগুলা সবই হলো আমাদের যোগকৃত পলিমার বা অ্যাডিশন পলিমার। তাহলে এই গেল আমাদের বৈশিষ্ট্য, কি বলে, সিনথেসিসের উপর, অর্থাৎ তৈরি হওয়ার উপর, প্রসেস সংশ্লেষণ পদ্ধতির উপর ভিত্তি করে আমরা দুই ভাগে পেলাম। আরেকটা আমাদের, এটা খুব একটা বেশি হচ্ছে আমাদের, ওগুলো যেমন অত কমন, এটা তো অত কমন নয়। এক্ষেত্রে যেটা হয় যে চাক্রিক যে কম্পাউন্ডগুলো আছে, সাইক্লিক যে কম্পাউন্ডগুলো আছে, তাদের চক্রগুলো ভেঙে যায়, হ্যাঁ, কোনো ক্যাটালিস্টের উপস্থিতির কারণে। এই ক্যাটালিস্টের উপস্থিতির কারণে চক্রগুলা ভেঙে যাওয়ার ফলে চক্রগুলা উন্মুক্ত হয়ে যায়, হয়ে এরা উচ্চ আণবিক ভরের পলিমারে পরিণত হয়। এই ধরনের পলিমারগুলোকে আমরা বলি রিং ওপেনিং পলিমার। তাহলে রিং ওপেনিং পলিমারের আমাদের কি হইলো, রিং ওপেনিং, যেমন তোমরা ইপক্সাইডের নাম জানো, ইপক্সাইড একটা হলো চাক্রিক ইথার, চাক্রিক ইথার। তাহলে এই চাক্রিক ইথারে দেখো, এটা যদি n সংখ্যক অণু, এটা একটা মাধ্যম, এখানে 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন যদি থাকে, তাহলে 3 ডিগ্রি অ্যামিনের উপস্থিতিতে এই যে চাক্রিক ইথার, ইপক্সাইড যেটাকে আমরা বলি, এই চাক্রিক ইথারটা ভেঙে যায়, এখানে এরা পলি ইথারে পরিণত হয়। এই যে এরা পলি ইথারে পরিণত হচ্ছে। তাহলে এই ধরনের কি বলে, এই ধরনের পলিমারগুলোকে আমরা রিং ওপেনিং পলিমার বলি। আচ্ছা, এরপরে আমরা আসি 3 নাম্বার গেল আমাদের মেথডের সিনথেসিসের পদ্ধতির উপর, অর্থাৎ সংশ্লেষণ পদ্ধতির উপর ভিত্তি করে। এবার আসো আমরা আরেকটা আসি, সেটা হলো যে এটা হলো আণবিক বিন্যাসের উপর ভিত্তি করে, অর্থাৎ ভৌত কাঠামোর উপর ভিত্তি করে। এগুলাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো লিনিয়ার, একটা হলো ব্রাঞ্চ অর্থাৎ শাখায়িত, আর একটা হলো ক্রস লিঙ্ক পলিমার। লিনিয়ার পলিমারগুলা হচ্ছে কেমন, লিনিয়ার পলিমারগুলা যেমন সরল রৈখিক পলিমার বলতে, সেটা হলো পুনঃপুনিক এককগুলা সরল রৈখিকভাবে বিন্যস্ত থাকবে। লিনিয়ার পলিমারগুলা আমরা, এটা হলো মলিকুলার ওরিয়েন্টেশন, অর্থাৎ আণবিক বিন্যাসের উপর ভিত্তি করে আবার পলিমারগুলোকে কয়েক ভাগে ভাগ করতে পারি। সেক্ষেত্রে একটা হলো লিনিয়ার পলিমার বা সরল রৈখিক পলিমার, আরেকটা হলো ব্রাঞ্চ পলিমার বা শাখায়িত পলিমার, আরেকটা হলো ক্রস লিঙ্ক পলিমার। তাহলে লিনিয়ার পলিমারগুলো কেমন, সেটা হলো পুনঃপুনিক যে এককগুলো থাকে, সেই পুনঃপুনিক একক সমূহ সরল রৈখিকভাবে বিন্যস্ত থাকবে। যেমন তোমরা পলিথিনে দেখলা বা পলিভিনাইল ক্লোরাইডে দেখছো, সেগুলো হচ্ছে তোমার
লিনিয়ার পলিমার। এরা কিন্তু কিছু কিছু দ্রাবকে আবার দ্রবণীয় হয়, বাট কঠিন দশায় এরা হলো ইলাস্টোমারের মতো অর্থাৎ নমনীয় বস্তু, আবার কাজ সদৃশ থার্মোপ্লাস্টিকও হতে পারে। তো যাই হোক, এই গেল হচ্ছে সরলরৈখিকভাবে থাকে। আর আরেকটা হলো ব্রাঞ্চ বা শাখায়িত যে পলিমারগুলা, সেটা হলো সংশ্লেষণের সময় পার্শ্ব বিক্রিয়ার ফলে পলিমারের শাখায়িত হয়ে যায়। পলিমারের পার্শ্ব বিক্রিয়ার ফলে পলিমারের শাখার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে শাখায়িত পলিমারগুলা সৃষ্টি হয়। আর এদের মধ্যে কিন্তু ওই যে পার্শ্বে যে ক্ষুদ্র যে শাখা পার্শ্ব শিকলগুলো ঢোকে, সেগুলো কিন্তু একটা অনিয়মিতভাবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো বিরতির পর্যায়ে আসবে এরকম কোনো কিছু নাই, অনিয়মিতভাবে এটা পাওয়া যায়। আর ক্রস লিঙ্কড হলো যেটা, যে এই যে আমরা যে সিকল পলিমারগুলো দেখলাম, সরলরৈখিক পলিমারগুলো দেখলাম, এরা নিজেদের মধ্যে রাসায়নিকভাবে সংযোগের ফলে এই তোমার হচ্ছে ক্রস লিঙ্ক পলিমার সৃষ্টি করে। তো হচ্ছে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখি, এর বাকি অংশ আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করো, পড়াশোনাটাও একটু নিয়মিত চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।